পূর্ণাময়ী পর্ব ২৬। পূর্ণা ক্লান্ত হয়ে ওড়না দিয়ে কপাল মুছতে মুছতে বিছানায় বসে। শিমুল হাসি মুখে পূর্ণার সামনে দাঁড়ায়, চিঠি এগিয়ে দেয়। শিমুলের হাসি দেখে পূর্ণা জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার চিঠি। চিঠি পেয়ে খুশি হয়ে যায় পূর্ণা। প্রিয় আপা, কেমন আছো? আশা করি তুমি ওইখানে ভালোভাবেই সব কিছু মানিয়ে নিয়েছ। আমরাও খুব ভালো আছি। বাবা আগের থেকে বেশ সুস্থ আছে। মা আমাদের অনেক যত্ন নিচ্ছে। সংসারটা আগের থেকে ভালোভাবেই সামলে নিয়েছে। তোমার অনুপস্থিতিতে ডাক্তার সাহেব আমাদের খেয়াল রাখছে। মাঝে মাঝে এসে আমাদের সময় দেয়। তিশা আপা চলে গিয়েছে অনেকটা বাধ্য হয়েই। সে ডাক্তার সাহেবকে বলতে চায়, সামনে আমার পরীক্ষা, দোয়া করো। বাইদের যত্ন নিচ্ছি। তুমি যেভাবে বলেছ সেভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করবে না। মন দিয়ে পড়ালেখা করো। তোমাকে অনেক ভালোবাসি আপা। ইতি, তোমার স্নেহের বোন প্রিয়া। পূর্ণা চিঠিটা ২ হাতে জড়িয়ে নিয়ে বলল, আমার লক্ষ্মী বোন, তোমাকেও অনেক ভালোবাসি। ইচ্ছে করছে ছুটে চলে যাই তোমাদের কাছে। সোফায় বসে হাতে তসবি পড়ছে ফেরজাদ। আসমা ভীত কণ্ঠে বলল, ছেলেরা সবাই অপেক্ষা করছে। মাহি আপনাকে কিছু বলতে চায়। ফেরজাদ কিছুক্ষণ চুপ থেকে তাসবি পড়া শেষ করে টেবিলের উপর রেখে আসতে বলো। আসমা দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে ইশারায় তাদের ডাকে। ঘরে ঢুকে সোফায় বসল মাহি, আজমির ও হাসান। ফেরজাদ ৩ জনের দিকে পলক করে বলল, বলো মাহি, কি এমন জরুরি সংবাদ আছে? তোমরা ৩ জন মিলে খারাপ কিছু ঘটাওনি তো? এবার কিন্তু ছাড় দিব না, সোজা কারাগারে রাখবো। আজমির বয়ে বয়ে মাহির দিকে তাকাচ্ছে আর ভাবছে, সে কি বলে দিবে জবার কথা? না মামা, আমরা খারাপ কিছু করি নাই। আমার একটা বিষয় তোমাদের জানাতে এসেছি, বলল মাহি। ফেরজাদ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে, কি বিষয়? আমি আবার পড়ালেখা শুরু করতে চাই। সবাই আঠাশি হেসে ফেরজাদ বলল, আসমা, কথা শুনে ছেলের ৩ বার পরীক্ষা দিয়ে ফেল করেছে। ভেবেছিলাম ছেলেরা আমার মতো ফার্স্ট ডিভিশন পাবে, আমার মতো মেধাবী হবে। টেনে টুনে পাশ করেও আমার মান সম্মান বাঁচাতে পারেনি। আরেকবার কি মান সম্মান নষ্ট করতে চাইছ? মাহি বিনীত স্বরে, মামা লজ্জা দিও না, আমি এবার পাশ করব, তোমার মান সম্মানও বাঁচবে, কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে কাল আমি কলেজে যাব। মাহি হাসি মুখে বলল, ধন্যবাদ মামা। ফেরজাদ সাহেব সবার ব্যাপারে কঠোর হলেও মাহির ব্যাপারে নরম ও দয়ালু। তার কোনো আবদার সে ফেলতে পারে না। মাহি তার পালিত ছেলে হলেও নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসে। মাহি ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়েছে। হাসান আজমির এসে তার পাশে দাঁড়ায়। ভাই, ব্যাপারটা কি? তুমি হঠাৎ পড়ালেখা করতে চাইছ কেন? বলল আজমির। শিক্ষিত হতে হবে তাই। হাসান হেসে বলল, এই আমি কারে দেখছি? এর মাঝে অন্য কোনো ব্যাপার আছে আজমির? তাই। মাহি ২ ভাইয়ের কাঁধে হাত রেখে, হয়েছে আমার ভাইয়েরা, আর মজা নিও না। আমি আসলে একজনকে বিরক্ত করতে চাচ্ছি। তাই বলো? হাসান বলল, ভাই মেয়েটা কি সুন্দরী, মায়াবী পরী। আয়েশে পূর্ণাকে আদেশ করেছে জাফরকে তার ঘরে ডেকে আনতে। পূর্ণা দরজা খোলা দেখে ভিতরে চলে গেল। জাফর বাহিরে থেকে আসছে, তার শরীরের শার্ট গেমে একাকার। উল্টা দিকে ঘুরে শার্ট খুলে তার ফর্সা পিঠে অসংখ্য চাবুক দিয়ে পিটানোর দাগ, পুরো পিঠ কুচকুচে কালো হয়ে গেছে। পূর্ণা তার দিক থেকে চোখ সরাতে পারছে না। অশ্রু চোখে কাঁপা কাঁপা স্বরে বলল, ভাইয়া। জাফর তাড়াহুড়া করে সে শার্ট পরে নেয়। পূর্ণা বোন, তুমি এখানে? আয়েশে খালা তোমাকে ডাকছে, তুমি যাও, আমি আসছি। ভাই, পিঠের এই অবস্থা কিভাবে হয়েছে? জাফর কিছুক্ষণ চুপ থেকে বলল, এসো বোন, এখানে বসো। পূর্ণা জাফরের দিকে তাকালো। এই চিহ্ন আমার বাবার দেয়া উপহার। যখন আমার ৫ বছর ছিল, আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে। মা আর আমাকে আমাদের ঘর থেকে বের করে দেয়। মায়ের সব কিছু সৎ মায়ের হয়ে যায়। আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। বাধ্য হয়ে ওই বাড়িতে গোয়াল ঘরে থাকতে শুরু করি। এক পাশে ছাগল বেড়া, অন্য পাশে আমরা। বাড়ির সব কাজ আমার মা করতেন। বাবার করা হুকুম ছিল,
সৎমা কোনো কাজ করবে না, তিনি যা বলবে আমার মাকে তাই করতে হবে। একদিন সৎ মায়ের সোনার দুল হারানো যায়, মাকে জোর অপবাদ দেয়, বাবা মাকে অনেক মারে। সেই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ছিল। আমি কখনো এই স্মৃতি বলতে পারবো না। চোরের অপবাদ সহ্য করতে না পারিয়ে বাড়ির পিছনে বট গাছে মা ফাঁস দেয়। নিজের চোখে গাছে মাকে জ্বলতে দেখেছি। বাবার অনুশোচনা ছিল না, মায়ের জানাজাতে যায়নি। মা মরে গিয়ে অত্যাচার থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমাকে ছেড়ে গেছে অত্যাচারীদের হাতে। তারপর থেকে মায়ের কাজ আমি করতাম। ছাগল ভেড়াদের দেখা, তাদের খাওয়ানো, সৎ মায়ের আর বাবার জন্য রান্না করা, তাদের কাপড় ধোয়া। যদি একদিন কোনো কাজ দেরি হতো তাহলে বাবা চাবুক দিয়ে পিঠে মারত। একদিন সৎ মাকে গরম পানি করে দিতে দেরি হয়েছিল, তাই যেই ফুটানো গরম পানি আমার পিঠের উপর ঢেলেছে। তারা আমার সব অত্যাচার পিঠে করতো জানো কেন ভাই? আমার ছোট হাত পিঠ পর্যন্ত যেত না, যাতে আমি কোনো মলম লাগাতে না পারতাম। জাফর বলতে বলতে হেঁচকে তুলে কাঁদছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ওইখান থেকে তুমি কি করে বের হলে ভাই? বাবা অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। সৎমা তখন আমাকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেখানে আমার মতো অনেক শিশু ছিল। আমাদের কাজ ছিল সারাদিন হাটে রাস্তায় ঘুরে ভিক্ষা করে তাকে টাকা দেওয়া। যদি একদিন টাকা কম হতো সে অনেক মারত, খাবার দিত না। তারপর থেকে আমার পরিচয় হয়ে গেল শিকড়হীন পথশিশু। সেই ব্যবসায়ীও বাবার মতো অত্যাচার করতে লাগলো। সে নির্যাতন থেকে বাঁচতে আমি আর দুজন বাচ্চা মিলে সিদ্ধান্ত নেই এখান থেকে পালাবো। কিন্তু তারা টের পেয়ে যায়, ওই দুজন বাচ্চাকে ধরে ফেলে। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর অচেনা শহর, এই শান্তিনগর পাড়ি দিই। এখানকার বাজারে থাকতে শুরু করি। একদিন আইসে খালার সাথে দেখা হয়। সে আমাকে নতুন জীবন দিল। পূর্ণার চোখে অশ্রু। জাফরকে সান্ত্বনা দিয়ে বলল, অতীত ভুলে যাও ভাই, কষ্টের দিন শেষ, এবার সব কিছু ভালো হবে। ঠিক বলেছ বোন, চলো আইসে খালা অপেক্ষায় আছে, আমরা যাই। কলেজে শ্রেণীকক্ষে পূর্ণা তার সহপাঠীরা বসে আছে। শিক্ষক দাঁড়িয়ে বই হাতে নিয়ে তাদের বোঝাচ্ছে। সেই সময় কক্ষে প্রবেশ করে পূর্ণার বাঁ পাশে টেবিলে বসে পড়ে মাহি। পূর্ণা তাকে আর চোখে দেখে স্যারের দিকে তাকালো। পূর্ণা মেয়ে সহপাঠীরা মাহিকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করছে, ছেলেটা কি সুদর্শন, তাকে যদি প্রেমিক হিসেবে পেতাম। পূর্ণা তাদের কথা শুনে না শোনার বান করেন। স্যার ক্ষুব্ধ স্বরে বলল, মাহি, তোমার সামনে স্যার দাঁড়িয়ে আছে, অনুমতি ছাড়া প্রবেশ করলে কেন? দুঃখিত স্যার, এখনও বসে বসে কথা বলছো? দাঁড়িয়ে মাহি, মাফ করবেন। পূর্ণা পাশে তাকালে মাহি তার দিকে তাকিয়ে চোখ টিপে পূর্ণা ফিসফিস করে বলল, অসভ্য ছেলে। ক্লাস শেষ করে পূর্ণা নিচে নামে। মাহি পূর্ণাময়ী বলে জোরে এসে তাকে পাত্তা না দিয়ে হাঁটতে হাঁটতে থাকে পূর্ণা। মাহি বলে, মায়াবী চোখের পূর্ণাময়ী, এটা আমার নাম না, ঠিক করে বলেন। কিন্তু তোমাকে এ নামেই ডাকবো, আমার পিছু আসবেন না, তোমার পিছু কখনো ছাড়বো না। পাগল হয়ে গেছেন আপনি? ক্ষুদ্র স্বরে পূর্ণা, চাইলে পাগল মাহি বলতে পারো। কিছুই বলতে চাই না। আমি চাই না আপনি নির্লজ্জর মতো আমার পিছনে ঘুরেন। তুমি চাইলে নির্লজ্জ মাহিও বলতে পারো। আমি তোমার জন্য কলেজে ভর্তি হয়েছি। অবাক স্বরে বলল পূর্ণা। কি? আমার পড়ালেখার প্রতি কোনো আগ্রহ নেই। 3 বার উচ্চ মাধ্যমিক ফেল করেছি, শুধু তোমার জন্য ভর্তি হয়েছি। মৃদু হেসে বলল পূর্ণা। এক হালি পূরণ করতে এসেছেন? নির্লজ্জ আবার নিজের মুখে বলছে আর পিছু নেবেন না। পূর্ণার কোনো কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে চলে যায়। মাহি পিছু পিছু পূর্ণাময়ী বলে ডাকতে থাকে। পূর্ণা তাকায় না। মাহি চিৎকার করে বলে, আমি তোমার জন্য নির্লজ্জ হতেও রাজি আছি পূর্ণাময়ী। পূর্ণা একটু দাঁড়িয়ে ঘুরে মাহির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে চলে যায়। শিমুল ও পূর্ণা হাটে এসেছে আশ্রমের শিশুদের জন্য জিনিসপত্র কিনতে। শিমুল পুরো হাটে এ পর্যন্ত 5 বার ঘুরে ঘুরে জিনিস কিনেছে। পূর্ণা বিরক্ত হয়ে বলল, ভাই আমি আর পারছি না, পা ব্যথা হয়ে গেছে, এতবার কেউ ঘুরে আর কখনো আসবো না তোমার সাথে। সব নেওয়া হয়ে গেছে পূর্ণা বোন, শুধু একটা বাকি। আবার কি? নীল কাচের চুড়ি। তুমি চুড়ি দিয়ে কি করবে ভাই?
শিমুল চুড়ির দোকানের সামনে আসে, নীল চুড়ি হাতে নিয়ে পূর্ণার হাতে দিয়ে বলল, এটা পূর্ণা বোনের। পূর্ণা মৃদু হেসে, তুমি কিভাবে জানো আমার নীল চুড়ি পছন্দের? আমি ভাই, তাই বোনের পছন্দ বুঝতে পারি। ধন্যবাদ ভাই। পূর্ণা কথা বলতে বলতে সড়কের দিকে তাকায়, আশাকে দেখতে পায়। হুড়মুড় করে সে মালবাহী ট্রাকে উঠে যায়। পূর্ণা আশাকে আম্মা বলে ডাকতে ডাকতে দৌড়ে পিছনে যায়। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে পূর্ণা। শিমুল তার পিছন পিছন ছুটে। হঠাৎ করে মাথায় আসে, প্রিয়া চিঠিতে মিথ্যা বলেছে। বাবার ভাই বোনরা ভালো নেই, এখনই গ্রামে যেতে হবে। গ্রামের আঁকাবাঁকা পথ, দুই পাশে নারিকেল ও সুপারি গাছ, সবুজ শ্যামল চারপাশ, মৃদু ঠান্ডা বাতাস, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে পূর্ণা। বাড়ির সদর দরজা প্রবেশ করে, সাথে শিমুল। সে কোনোভাবেই পূর্ণাকে একা ছাড়বে না। জলিল বারান্দায় বসে আছে। পূর্ণাকে দেখে দ্রুত পায়ে উঠানে এসে দাঁড়ায়। পূর্ণার চোখে অশ্রু। মাস খানিক পর বাবাকে দেখল, দূর থেকে যেন বাবা ঘ্রাণ পাচ্ছে। বাবাকে দেখে নিজেকে সামলাতে পারল না পূর্ণা। দৌড়ে এসে হামলে পড়ে বুকের উপর। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে জলিল। মেয়েকে কাছে পেয়ে এত বেশি আনন্দ হচ্ছে যে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পূর্ণার ভাইরা আপা এসেছে বলতে বলতে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তাদের কথা শুনে প্রিয়া রান্নাঘর থেকে ছুটে আসে, কপালেও হাতে কালি লাগানো। পূর্ণা মৃদু হেসে বলল, এই অবস্থা কেন তোর? প্রিয়া কোনো উত্তর না দিয়ে নত হয়ে দাঁড়িয়ে রইল। আপার চোখের দিকে তাকাতে পারছে না, কারণ সে চিঠিতে মিথ্যে বলেছে। পূর্ণা তার ভাইদেরকে বলল শিমুল ভাইকে ঘরে নিয়ে যেতে। জলিল শিমুলের দিকে তাকালো, এসো বাবা, আমার সাথে এসো। প্রিয়া আর চোখে পূর্ণাকে দেখে আবার নত হয়ে গেল। পূর্ণা বলল, রান্না করছিস? প্রিয়া মাথা নেড়ে হাসিচুক উত্তর দেয়, চল দেখি কি রান্না করছিস। পূর্ণা রান্নাঘরে গিয়ে দেখে সব কিছু ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। মৃদু হেসে বলল, পাকা রাঁধুনি না হলে যা হয় আর কি। প্রিয়া দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আপা আমাকে ক্ষমা করে দে। পূর্ণা প্রিয়ার হাত টেনে বসিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, কান্না করছিস কেন? আমি তোমাকে মিথ্যা বলেছি, তোমার দিকে তাকাতে পারছি না, আমার জিহ্বাটা পড়ে যাক। পূর্ণা পুরো হাতটা ধরে বলল, জিভটা পড়ে যাওয়ার আগে তো হাত পুড়িয়ে ফেলছিস। আপা তুমি কি আমাকে ক্ষমা করেছ? বোনকে ক্ষমা না করে কি থাকতে পারি? তাহলে কি আমি তোমাকে ভালোভাবে দেখতে পারি? পূর্ণা হেসে বলল, আর চোখে দেখতে হবে না, আবার পূর্ণ দৃষ্টিতে দেখতে পারিস। প্রিয়া মুখের দিকে তাকিয়ে বলল, আমার আপা, কতদিন পর দেখছি। আচ্ছা আপা, তুমি কিভাবে জানলে আমি মিথ্যা বলেছি? আশা আমাকে দেখেছি ওইখানে, উনি গোপনে কিছু একটা করছেন, এবার তাকে জবাব দিতে হবে। মা ওইখানে? বিকালে সোনালি রৌদ্র, মন মাতানো বাতাস বইছে। পাকা ঘাটে বসে জলিল শিমুলকে বসিয়ে দিয়ে মাছ ধরা শেখাচ্ছে। সবাই বসে আছে। সে সময় রিদমের আগমন ঘটে। রিদম জলিলের দিকে তাকিয়ে বলল, চাচা আমাকে শিখাবেন? এসো বাবা। রিদম পূর্ণার দিকে তাকালো, কেমন আছো পূর্ণা? তুমি এসেছো শুনে চলে আসলাম। ঠিক আছে চাচা, আমার সাথে 2 জন অতিথি আছে। জলিল দ্রুত উঠে এসে, কোথায় নিয়ে এসো তাদের। সবাই আগ্রহ হয়ে তাকিয়ে আছে, কে সেই অতিথি? মাহি আর আজমির এগিয়ে এসে জলিলকে সালাম করলো। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি ফিসফিস করে বলল, আমার কাছ থেকে তুমি কখনো মুক্তি পাবে না পূর্ণাময়ী, যেখানে যাও আমি তোমার পিছু নিব। তো আজকে পর্ব 27 দিলাম, নেক্সট পর্ব খুব শীঘ্রই আসবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আর লেখিকার নাম হচ্ছে মেঘলা মরিয়ম। সবসময় লেখিকাকে ক্রেডিট দিবেন, এত সুন্দর একটা গল্প তিনি লিখেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।